বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলরুমা কলেজে আয়োজিত ফিনান্সের আজকের এই ক্লাসে তোমাদের আমি স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্যাপিটাল বাজেটিং, ক্যাশ ফ্লো, অর্থাৎ মূলধন বাজেটিং, নগদ প্রবাহ। এই আলোচনায় কতগুলো ভাগ থাকবে, যে মূলধন বাজেটিং কাকে বলে, ক্যাশ ফ্লো কাকে বলে, মূলধন বাজেটিং ক্যাশ ফ্লোতে কী কী পদ্ধতি ব্যবহৃত হয়, কোন পদ্ধতির কী বৈশিষ্ট্য, এইসব নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে যে মূলধন বাজেটিং কাকে বলে। মূলধন হচ্ছে আমরা ব্যবসায় যে সম্পত্তিগুলো পাই, এগুলি হচ্ছে অপারেটিং অ্যাসেট বা মূলধন। এইটার যে পরিচালনাতে যে পরিকল্পনা, অর্থাৎ মূলধন এর যে পরিচালনার যে প্রজেক্ট বা বিনিয়োগের যে পরিকল্পনা, তাকে বলা হয় বাজেট। এবং এই বাজেট দীর্ঘমেয়াদী বিনিয়োগের মূল্যায়ন এবং বাছাই প্রক্রিয়া হচ্ছে মূলধন বাজেটিং। অর্থাৎ আমরা কিভাবে ভবিষ্যতে বিনিয়োগটাকে দেখব, ব্যবসাটাকে কীভাবে সুরক্ষিত রাখবো, এইসব নিয়ে যেই আলাপ আলোচনা যেখানে হয় সেটাই হচ্ছে কি মূলধন বাজেটিং। তাহলে প্রথমে মূলধন, তারপরে বাজেট, তার থেকেই কি মূলধন বাজেটিং। মূলধন বাজেটিংয়ের বৈশিষ্ট্য বা ফিচার আছে 11টা। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এটা আলোচনা করা হয়। স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করা হয় এবং এটা অপরিবর্তনীয়, মানে হিউজ অ্যামাউন্ট এখানে জড়িত থাকে, অনেক অর্থের ব্যাপার স্যাপার এই জায়গায় থাকে। তারপরে ঝুঁকি আছে এই জায়গায়। ক্যাশ ফ্লো এখানে হিসাব করতে হয়, সময়ের ব্যবধান হিসাব করতে হয়। এটা কিন্তু খুব ফ্লেক্সিবল না, অর্থের সময় মূল্যকে এখানে বিবেচনা করতে হয়। ঝুঁকি এবং আয়কে সমন্বয় করতে হয় এই জায়গায়, এবং এখানে প্রকল্প মূল্যায়ন এবং নির্বাচন করতে হয়। এই 11টা বৈশিষ্ট্য আছে। তার কেন মূলধন বাজেটিং হবে, এটার উদ্দেশ্য আছে 7টা। একটা হচ্ছে যথোপযুক্ত প্রকল্প নির্বাচন করা, 1 নম্বর। 2 নম্বর লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা। 3 নম্বর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা। 4 নম্বর হচ্ছে ঝুঁকি হ্রাস করা। 5 নম্বর হচ্ছে সম্পদ সর্বাধিকরণ করা। 6 নম্বর হচ্ছে বাজার সম্প্রসারণ করা এবং 7 নম্বর হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয় করা। আর মূলধন বাজেটিংয়ের প্রয়োগ আছে 6টা জায়গায়। 1 নম্বর যে নতুন স্থায়ী সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে। 2 নম্বর বিভিন্ন বিকল্প যন্ত্রপাতি থেকে নির্বাচন করতে, রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন করতে, এক্সপানশন বা ব্যবসা সম্প্রসারণ করতে, নিউ প্রোডাক্ট বা নতুন পণ্য বাজারে আনতে, মেশিনাইজেশন অফ প্রোডাকশন মেথড বা যন্ত্রপাতির আধুনিকীকরণ বা যান্ত্রিকীকরণ করার জন্য। আর এটার মূলধন বাজেটিংয়ের গুরুত্ব আছে 14টা। একটা হচ্ছে এখানে এটা ব্যাপক ব্যয় থাকে একটা, তারপর দীর্ঘ সময় নিয়ে কাজ করা হয়, বিক্রয়ের একটা পূর্বাভাস পাওয়া যায়, প্রয়োজন অপেক্ষা কম ক্ষমতার অধিক এখানে প্রয়োজন অপেক্ষা কম ক্ষমতা প্রয়োগ করা হয়, মুনাফা অর্জনের ক্ষমতা যাচাই করা যায়, সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা হয়, তারপরে ক্ষতি এড়ানো যায়, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পদ্ধতি জানা যায়, বিনিয়োগের সমতা বিধান করা যায়, ব্যয় কাঠামোর উপর প্রভাব আছে, তহবিল সংগ্রহ পরিকল্পনা করা যায়, সঠিক সময়ে সম্পদ সংগ্রহ করা যায়, অধিক বিক্রয়ের একটা নিশ্চয়তা থাকে, তারপরে নীতি বাস্তবায়নে সাহায্য করা যায়। তারপরে এটার সীমাবদ্ধতা বা লিমিটেশন আছে 7টা। একটা হচ্ছে বিভিন্ন পরিমাপ বিভিন্ন সময় ব্যবহৃত হয়, পূর্বাভাস অনেক সময় ব্যর্থ হয়, সঠিক হয় না, অর্থের সময় মূল্য অনেক সময় সঠিক তথ্য দেয় না, সংখ্যাত্মক পরিমাপে এটা মাপা যায় না, অনেক সময় পর্যাপ্ত তথ্যের অভাব আছে, তথ্যের নির্ভরযোগ্যতা অভাব আছে এবং সঠিক ডিসকাউন্টিং রেট ফলো করা হয় না। বাংলাদেশে এই মূলধন বাজেটিংয়ের সমস্যা আছে 12টা। একটা হলো তহবিলের সমস্যা, 2 নম্বর হচ্ছে সম্ভাব্যতা যাচাইয়ের সমস্যা, 3 নম্বর বিকল্প প্রস্তাব পর্যালোচনার অভাব, 4 নম্বর প্রয়োজনীয় তথ্যের অভাব, তারপর আধুনিক প্রযুক্তির অভাব, প্রতিকূল বিনিয়োগের পরিবেশটা প্রতিকূল, সুষ্ঠু বিনিয়োগ নীতিমালা নাই, নগদ প্রবাহ পরিমাপের সমস্যা, বৈদেশিক নীতি অনেক সময় প্রভাব বিস্তার করে, বৈদেশিক মুদ্রার অভাব আছে, অর্থনৈতিক অস্থিতিশীলতা আছে, বাজারে স্থিতিশীলতা নাই, এইসব আর কি। আর মূলধন করার সময় 10টা ফ্যাক্টর বা বিষয় বিবেচনা রাখতে হয়। সেগুলো হচ্ছে সম্ভাব্য বিনিয়োগ প্রকল্পগুলোকে মাথায় রাখতে হয়, আয় ব্যয় নির্ধারণটাকে মাথায় রাখতে হয়, ক্যাশ ফ্লোটাকে চিন্তা করতে হয়, তহবিলের প্রাপ্যতাটাকে দেখতে হয়, প্রকল্পের জীবনকালটাকে হিসাবে রাখতে হয়, ভগ্নাবশেষ মূল্য কী হবে সেটা জানতে হয়, কর নীতিটা মাথায় রাখতে হয়, প্রকল্পের ঝুঁকিটাকে চিন্তা করতে হয়, বাট্টার হার চিন্তা করতে হয়, আর প্রকল্প মূল্যায়ন পদ্ধতিটাকেও অবশ্যই কী করতে হবে, দেখতে হবে। একটা
মূলধন বাজেটিংয়ে ক্যাপিটাল এক্সপেন্ডিচার এবং অপারেটিং এক্সপেন্ডিচার থাকে। এটা দুটো পার্থক্য হচ্ছে যে সমস্ত ব্যয়ের সুবিধা ভবিষ্যতে পাওয়া যাবে সেই ব্যয়কে মূলধন জাতীয় বা ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে, যেমন যন্ত্রপাতি ক্রয়, মোটর গাড়ি ক্রয়, দালান কোঠা ইত্যাদি। আর যে ব্যয়ের সুবিধা চলতি হিসাবকালে নিঃশেষ হয় তাকে পরিচালন ব্যয় বলে, যেমন বেতন, ভাড়া, টেলিফোন খরচ, বিদ্যুৎ বিল ইত্যাদি আর কি। এখন মূলধন জাতীয় ব্যয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে চারটি। একটা হলো সম্প্রসারণ বা এক্সপানশন, প্রতিস্থাপন বা রিপ্লেসমেন্ট, নবায়ন বা রিনুয়াল, আর অন্যান্য আদার যে অবজেক্টিভস আছে আর কি। আর ক্যাপিটাল বাজেটিং করতে গেলে আমাকে একটা লাইন জবে যেতে হয়, প্রক্রিয়া আছে। তো ধাপ হচ্ছে 6টা ধাপ আছে। প্রথম হচ্ছে সম্ভাব্য বিনিয়োগের যে সুযোগ শনাক্তকরণ করতে হবে, কী কী সুযোগ আছে, দুর্বলতা, শক্তিমত্তা সব এগুলো চিন্তা করতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে বিনিয়োগের প্রস্তাবসমূহ একত্রিতকরণ করতে হবে। যে বিনিয়োগের প্রস্তাব আছে সব একত্রিত করে তারপরে চিন্তা করতে হবে। তারপরে বিনিয়োগের প্রস্তাবসমূহ পুনর্নিরীক্ষণ এবং বিশ্লেষণ করতে হবে। কোন বিনিয়োগের প্রস্তাবে কী আছে এগুলো বারবার পুনর্নিরীক্ষণ বিশ্লেষণ করতে হবে। তারপরে সিদ্ধান্ত গ্রহণ বা ডিসিশন নিতে হবে। তারপরে এগুলো বাস্তবায়ন করতে হবে। তারপরে বাস্তবায়ন করার পরে সম্পাদিত কাজ ঠিকঠাক হচ্ছে কি না, এর পারফরমেন্স কী করা লাগবে, রিভিউ করতে হবে। এইভাবে এই মূলধন বাজেটিংয়ের কাজগুলো বছর বছর চলতে থাকে। তারপর আমরা আলোচনা করব মূলধন বাজেটিংয়ের যে সিদ্ধান্তের যে প্রকারভেদ। এটা 3 প্রকার সিদ্ধান্ত নিতে হয়। একটা হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত, অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় প্রস্তাব সর্বনিম্ন গ্রহণযোগ্য মান পূরণে সক্ষম কিনা তা মূল্যায়নই হচ্ছে গ্রহণ বর্জন সিদ্ধান্ত। এটা একটা মৌলিক সিদ্ধান্ত। প্রকল্প গ্রহণ করলে প্রতিষ্ঠানের সেখানে বিনিয়োগ করবে, আর প্রস্তাব বর্জন করলে প্রতিষ্ঠান সেখানে বিনিয়োগ করবে না। এই হলো গ্রহণ বর্জন সিদ্ধান্ত। আর পরস্পর বর্জনশীল প্রকল্প সিদ্ধান্ত হচ্ছে যেসব প্রকল্প অন্য প্রকল্পের সাথে এমনভাবে প্রতিযোগিতা করে যাতে একটা গ্রহণের ফলে অন্য প্রকল্পগুলো বাদ হয়ে যায়, তাদেরকে পরস্পর বর্জনশীল প্রকল্প বলে। এতে বিকল্পগুলো একটা নিলে অন্যটা কী করা যায় না, নেওয়া যায়। 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল রেশনিং ডিসিশন বা মূলধন রেশনিং সিদ্ধান্ত। প্রতিষ্ঠানের পর্যাপ্ত পরিমাণ তহবিল থাকলে সব লাভজনক স্বাধীন প্রকল্পে বিনিয়োগ করা সম্ভব হয়, কিন্তু বাস্তবে অধিকাংশ প্রতিষ্ঠানেই পর্যাপ্ত তহবিল থাকে না, তাদের তহবিল থাকে সীমিত। এই সীমিত তহবিল বিনিয়োগের জন্য অনেক বিনিয়োগ প্রস্তাবের মধ্যে প্রতিযোগিতার সৃষ্টি হয়। তখন প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি আয় যে উপার্জনকারী যে প্রকল্প সেইখানে তহবিল বণ্টন করা হয়। সুতরাং মূলধন রেশনিং বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে প্রতিষ্ঠানের অর্থায়নযোগ্য বিনিয়োগের অপেক্ষা গ্রহণযোগ্য বিনিয়োগের পরিমাণ বেশি, অর্থাৎ আমরা ওই জায়গায় বিনিয়োগ করব যেখানে কি লাভজনকতাটা বেশি আর কি। তারপরে আমাদের প্রকল্প জানতে হবে। প্রকল্প বা প্রজেক্ট শব্দটা ল্যাটিন শব্দ প্রজেকশন থেকে আসছে, যার অর্থ হচ্ছে সামনে কিছু নিক্ষেপ করা বা ছোড়া। অর্থাৎ এখানে প্রকল্প হচ্ছে কোনো অর্থের বিনিময়ে কোনো মূলধনী সম্পদ ক্রয় করাই হলো প্রকল্প। আর প্রকল্পের সংজ্ঞার মধ্যে এই জিনিসগুলি থাকবে যে ব্যবসার ক্ষেত্রে নতুন ক্ষেত্রে অথবা নতুন বাজারে প্রবেশ করবে, অন্য প্রতিষ্ঠান ক্রয় করবে, অথবা বর্তমান ব্যবসায় বা বাজারে নতুন উদ্যোগ নিবে, বর্তমান উদ্যোগ বা প্রকল্পে যে পথে পরিচালিত হচ্ছে সে পথ পরিবর্তন করবে, অথবা সাবলীলভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় সেবা দানের সবচেয়ে ভালো পন্থা বা ব্যবস্থা করবে। এখন প্রকল্পের শ্রেণীবিভাগ 3 ভাগে করা হয়: আয় বৃদ্ধি বা ব্যয় হ্রাসের সামর্থ্যের ভিত্তিতে, প্রভাবিত করার ভিত্তিতে, আর অন্যান্য। আয় বৃদ্ধি বা ব্যয় হ্রাসের মধ্যে এটা 4 প্রকার: প্রতিস্থাপন, সম্প্রসারণ, বহুমুখীকরণ এবং গবেষণা। আর প্রভাবিত করার ভিত্তিতে হলো স্বাধীন প্রকল্প, পরস্পর বর্জনশীল প্রকল্প আর নির্ভরশীল প্রকল্প। আর অন্যান্য শ্রেণীবিভাগ হচ্ছে বাধ্যতামূলক আর ব্যক্তিগত পছন্দ। এখন আমার এটার জন্য কিছু ম্যাথস প্রবলেমের জন্য যেই সূত্রগুলো আমার জেনে রাখতে হবে সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে আলোচনা করব। প্রথমে হলো যে এখানে অবচয় লাগবে, কারণ এখানে অবচয় ছাড়া আমরা কিন্তু সম্পদের পরবর্তী বছর ভ্যালু বাই করতে পারবো না। সেটা হচ্ছে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স সমান কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ ইন ইয়ার্স। এইভাবে আমরা কি অবচয়টা পাবো। তার অনেক সময় যদি অবচয় বলে দেয় যে সরলরৈখিক হারে অবচয় নির্ধারণ করো, তখন তুমি যাবা অ্যানুয়াল স্টেট লাইন ডেপ্রিসিয়েশন রেট সমান 100% ডিভাইডেড বাই ইউজফুল লাইফ ইন ইয়ার্স, তাইলেই পেয়ে যাবা। আর যদি কখনো অ্যানুয়াল ডাবল ডিক্লাইনিং ব্যালেন্স বলে, তাহলে অ্যানুয়াল স্টেট লাইন ডেপ্রিসিয়েশন রেটকে 2 দিয়ে কী করবা, গুণ করবা, তাহলে এটা পাওয়া যাবে।
তারপরে দ্বিগুণ হ্রাসপ্রাপ্ত যদি অবচয় বার্ষিক বলে তাহলে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন সমান সমান বুক ভ্যালু অফ অ্যাসেট অফ দ্য বিগিনিং অফ ইচ ইয়ার ইন্টু ডিডিবি ডিপ্রিসিয়েশন রেট পারে না, তাইলেই কিন্তু হয়ে যাবে। আর যদি কোনো বর্ষ সংখ্যার সমষ্টির ভিত্তিতে তোমাকে অবচয় বাই করতে বলে তাহলে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন সমান সমান হচ্ছে রিমেনিং ইউজফুল লাইফ ইনক্লুডিং কারেন্ট ইয়ার ডিভাইড বাই সাম অফ ইয়ার্স ডিজিট ইন্টু কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু অর ডেপ্রিকেবল ভ্যালু কস্ট, অথবা সাম অফ ইয়ার্স ডিজিট সমান সমান এন ইন্টু এন প্লাস 1/2, যেখানে এন হচ্ছে ইউজফুল লাইফ ইন ইয়ার্স। তাহলে এই দিয়ে তুমি কিন্তু অবচয়গুলো পাওয়া যাবে। আর যদি প্রতিস্থাপন সিদ্ধান্তের জন্য তোমাকে বিনিয়োগ চায় তাহলে তোমার ইনিশিয়াল ইনভেস্টমেন্টটাকে হিসাব করবো এইভাবে যে কস্ট অফ নিউ অ্যাসেট প্লাস নেটওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড ফর নিউ অ্যাসেট মাইনাস আফটার ট্যাক্স ক্যাশ ইনফ্লোজ ফর ডিপ্রিসিয়েশন অফ ওল্ড অ্যাসেট মাইনাস প্লাস নেটওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ার্ড অফ দ্য ওল্ড অ্যাসেট, এইভাবে পাওয়া যায়। আর যদি আমার অপারেটিং ক্যাশ ইনফ্লো চায়, অপারেটিং ক্যাশ ইনফ্লোজ ফ্রম দ্য নিউ অ্যাসেট মাইনাস অপারেটিং ক্যাশ ইনফ্লোজ ফ্রম দ্য ওল্ড অ্যাসেট হ্যাড ইট নট বিন রিপ্লেসড। আর টার্মিনাল ক্যাশ ফ্লো যদি আমার করানো চায়, আফটার ট্যাক্স সেলভেজ ভ্যালু অফ দ্য নিউ অ্যাসেট প্লাস রিকভারি অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসোসিয়েটেড উইথ নিউ অ্যাসেট মাইনাস আফটার ট্যাক্স সেলভেজ ভ্যালু অফ দ্য ওল্ড অ্যাসেট হ্যাড ইট নট বিন রিপ্লেসড প্লাস রিকভারি অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওল্ড অ্যাসেট, এইভাবে তোমার চাপা। আর কোনো প্রকল্পে যদি প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ তোমার কাছে কখনো জানতে চাওয়া হয় তাহলে তুমি কস্ট অফ পারচেজ অফ নিউ অ্যাসেট, তার সাথে ইনস্টলেশন কস্টটা যোগ করবা, ফ্রেড চার্জ যোগ করবা বা ফ্রেড ডিউটি যোগ করবা, ইনস্টলড কস্ট অফ নিউ অ্যাসেট বেসিস অর অরিজিনাল কস্ট অফ ডিপ্রিসিয়েশনটা বাদ দিবা, ইনক্রিজ অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল অর ওয়ার্কিং ক্যাপিটাল ইন্ট্রোডিউস যোগ করবা। আর ডিপ্রিসিয়েশনও কিন্তু যোগ হবে এই জায়গায়। তা প্লাস হচ্ছে ট্যাক্স ডিউ টু সেল অফ ওল্ড অ্যাসেট, এটাও কিন্তু যোগ হবে। আর মাইনাস হবে হলে ডিক্রিজ অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল মাইনাস ট্যাক্স সেভিং ডিউ টু সেল অফ ওল্ড অ্যাসেট মাইনাস নেট প্রসিড ফ্রম দ্য সেল অফ ওল্ড অ্যাসেট মাইনাস ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যদি থাকে, এই কয়টা মাইনাস করবা। তাহলে ওগুলো যোগ করে এটা মাইনাস করে যেই টাকাটা পাওয়া যাবে সেটাই হলো কি নেট ক্যাশ আউটফ্লোস অর নেট ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অর ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো। এইভাবে তোমার ইনিশিয়াল ক্যাশ আউটফ্লো বাই করতে হবে বা প্রকল্পের প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ তোমার কী করতে হবে, নির্ণয় করতে হবে। আর পুরাতন সম্পত্তি হতে নিট বিক্রয় নিট প্রাপ্তি যদি তুমি জানতে চাও, নিট প্রসিড ফ্রম সেল অফ ওল্ড অ্যাসেট সমান সমান প্রসিড ফ্রম সেল অফ ওল্ড অ্যাসেট মাইনাস রিমুভাল অর ক্লিন আপ কস্ট, এটা বাদ দিতে হবে। আর যদি সম্পত্তি বিক্রি করে লাভ জানতে চাও, গেইন অফ সেল অফ অ্যাসেট সমান সমান সেল প্রাইস অফ ওল্ড অ্যাসেট মাইনাস বুক ভ্যালু। আর ক্যাপিটাল গেইন যদি জানতে চাও, ক্যাপিটাল গেইন সমান সমান সেল প্রাইস অফ ওল্ড অ্যাসেট মাইনাস ইনিশিয়াল পারচেস প্রাইস অফ ওল্ড অ্যাসেট। আর যদি লস অন সেল অফ অ্যাসেট জানতে চাও তাহলে বুক ভ্যালু মাইনাস সেল অফ প্রাইস অফ ওল্ড অ্যাসেট, তাহলেই তোমার লস অন সেল অফ অ্যাসেট পাওয়া যাবে। আর তুমি যদি নেট চলতি মূলধন জানতে চাও তাহলে নেট ওয়ার্কিং ক্যাপিটাল সমান সমান কারেন্ট অ্যাসেট মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। আর তুমি যদি অপারেটিং ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তৈরি করতে চাও তাহলে তোমার রেভিনিউ আগে যোগ করতে হবে, তার থেকে লেস করতে হবে এক্সপেন্স এর মধ্যে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে, তাহলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স পাওয়া যাবে, সিএফবিটি পাওয়া যাবে, তার থেকে আবার ডিপ্রিসিয়েশন বাদ করবা, তাহলে পাওয়া যাবে হলো আর্নিং বিফোর ট্যাক্স বা ইবিটি। আর তারপর থেকে ট্যাক্স বাদ দিবা, তাহলে পাওয়া যাবে এস্টিমেটেড আর্নিং আফটার ট্যাক্স পাবা, তার থেকে আবার ডিপ্রিসিয়েশন অ্যাড করবা, তাহলে অপারেটিং ক্যাশ ইনফ্লো আর ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এই জিনিসটা তুমি জানতে পারবে। আর যদি কখনো তোমার ইনক্রিমেন্টাল অপারেটিং ক্যাশ ইনফ্লো জানতে হয় তাহলে ইনক্রিমেন্টাল কস্ট অপারেটিং ক্যাশ ইনফ্লো সমান সমান অপারেটিং ক্যাশ ইনফ্লোস অফ প্রপোজড প্রজেক্ট মাইনাস অপারেটিং ক্যাশ ইনফ্লোস অফ এক্সিস্টিং অর প্রেজেন্ট প্রজেক্ট। আর একক বিনিয়োগের প্রারম্ভিক যদি তুমি প্রান্তিক নগদ প্রবাহ জানতে চাও তাহলে স্যালভেজ ভ্যালু, তার থেকে যোগ করবে হলো রিকভারি অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল, যোগ করবে হলো ট্যাক্স সেভিং, আর বাদ দিবে হলো ট্যাক্স ডিউ টু গেইন অফ সেল, এটা বাদ দিলে টার্মিনাল ক্যাশ ফ্লো পাওয়া যায়। আর যদি কখনো তোমার শেষ বছরের নগদ প্রবাহ নির্ণয় করতে হয় তাহলে অপারেশনাল ক্যাশ ফ্লো, তার সাথে যোগ করবা
রিলিজ অফ নেটওয়ার্কিং ক্যাপিটাল যোগ করবা, সেলভেজ ভ্যালু অফ ক্যাশ অ্যাসেট রিলিজ যোগ করবা, ট্যাক্স সেভিং, আর বাদ দিবে হলো ট্যাক্স পেইড, হ্যাঁ, ডিউ টু গেইন অন ডিসপোজাল অফ অ্যাসেট। তাহলেই তোমার টার্মিনাল ইয়ার ক্যাশ ফ্লো তুমি পেয়ে যাবে। এইভাবে তুমি যে কোনো জিনিসেরই এই কটা সূত্র জানা থাকলে তোমার যে কোনো জিনিস তুমি এই ফর্মুলাগুলো বাইর করতে পারবো। তো এইগুলোর অঙ্ক খুব কম আসে, মানে টেকনিকগুলোই বেশি আসে, যে কৌশলের অপারেটিং বা ক্যাপিটাল বাজেটিংয়ের যে টেকনিক সেখান থেকে অঙ্ক বেশি আসে। তারপরে তোমার এই জিনিসগুলো জানা থাকলে তোমার সুবিধা হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।